ওয়েলকাম ব্যাক টু পোডিয়াম। ছোটোবেলায় বেশ মনে আছে আমার জ্যাঠতো দিদি আমার থেকে বয়সে বেশ বড়, অল ইন্ডিয়া রেডিওতে স্টাফ আর্টিস্ট ছিলেন। আর সেই সূত্রেই আলাপ হরিয়ানা নিবাসী এক আইএএস অফিসার ভদ্রলোকের সঙ্গে। কিছুদিন কোর্টশিপ চলার পর ওরা ডিসাইড করলো বিয়ে করবে। এই শুনে আমার জেঠিমার মাথায় আকাশ ভেঙে পড়ল। সে কান্না কাটি আরেক জেঠিমার কাছে গিয়ে বললেন, তোমরা মেয়েটাকে বোঝাও, ও কি ভুল করছে। তো বোঝা যাচ্ছিল না যে জেঠিমার মেইন গ্রিভেন্সটা কি, কেন ছেলেটা তো বেশ ভালোই দেখতে, হ্যান্ডসাম, শিক্ষিত। পরে জানা গেল যে জেঠিমার মেইন গ্রিভেন্স মেয়েটাকে ভেজিটেরিয়ান হয়ে যেতে হবে। সে আবার বোঝানো হলো যে তাতে কি হয়েছে, ভেজিটেরিয়ান হবে বা নাও হতে পারে। জেঠিমা তার মধ্যে আবার খাওয়া দাওয়া বন্ধই করে দিল। তো অনেক বুঝিয়ে সুঝিয়ে জেঠিমাকে রাজি করানো গেল আর ওদের বিয়েটা হলো। কিন্তু দিদি ভেজিটেরিয়ানও হয়নি, আর আমাদের বাড়িতে এসে দিদি দিব্যি শুটকি মাছ আর মাংসের হাড় চিবিয়েছে। আর জামাইবাবুও টার্নড আউট টু বি এ নন ভেজিটেরিয়ান। দিদি ওকে পাল্টে দিল না নিজের থেকেও পাল্টালো অ্যাডজাস্ট করবে বলে, সেটা আর জিজ্ঞেস করা হয়নি। এখন সময় পাল্টেছে, কিংবা পাল্টেছে কি? যারা মিক্সড ম্যারেজের সাহস দেখায়, যেরকম আমার দিদি দেখিয়েছিল 60-এর দশকে, তারা নিজেদের মধ্যে কিভাবে অ্যাডজাস্ট করে অ্যাবাউট বেঙ্গলি কালচার, রিচুয়ালস, ফুড হ্যাবিট, বেঙ্গলি পেরেন্টস, বিশেষ করে স্পাউজেরা, এটা জানার জন্যেই এই পডকাস্টটা। ধিতাং ধিতাং বলে দিল তেরে লিয়ে ডোলে, ও সনম হলে হলে कैसा जादू किए जाए। ধিতাং ধিতাং বলে দিল তেরে লিয়ে ডোলে, ও সনম হলে হলে कैसा जादू किए जाए। जाने या ना जाने, तू माने या ना माने, हम तेरे ही दीवाने हैं, तू चाहे या ना चाहे। जाने या ना जाने, तू माने या ना माने, हम तेरे ही दीवाने हैं, तू चाहे या ना चाहे। आए रे आए प्यार के दिन आए, धड़ धड़ दिल धड़के नजर शर्माए। आए रे आए प्यार के दिन आए, धड़ धड़ दिल धड़के नजर शर्माए। कभी तड़पाए कभी तरसाए, ऐ दिल की लगी तुझको कौन समझाए। कभी तड़पाए कभी तरसाए, ऐ दिल की लगी तुझको कौन समझाए। आए रे आए आए रे आए, आए रे आए आए रे आए। গানটা গাইল রিঙ্কি সেন। धिनक ना दिन धिना, 2 दिन का है जीना, ओ सनम तेरे बिना मुझसे रहा नहीं जाए। धिनक ना दिन धिना, 2 दिन का है जीना, ओ सनम तेरे बिना मुझसे रहा नहीं जाए। आँखों के पैमाने पीले ओ मस्ताने, जो पिए वही जाने, अजी कैसे जिया जाए। आँखों के पैमाने पीले ओ मस्ताने, जो पिया वही जाने, अजी कैसे जिया जाए। आए रे आए प्यार के दिन आए, धड़ धड़ दिल धड़के नजर शर्माए। कभी तड़पाए कभी तरसाए, ऐ दिल की लगे तुझको कौन समझाए। आए रे आए आए रे आए, आए रे आए आए रे आए, आए रे आए आए रे आए। আমার সঙ্গে আজকে অনেকেই আছে। অনিতা। অনিতা পাঞ্জাবি, বিয়ে করেছে আমার প্রাণের বন্ধু আশিস বোসকে। ওরা দিল্লিতে থাকে। আশিস আমাদের বন্ধুদের মধ্যে প্রথম দাদু। আছে স্নেহা। স্নেহা
সিন্ধি বিয়ে করেছে আমার কলিগ আবির মুখার্জিকে। ওরা বিয়ে করে প্রথমে ব্যাঙ্গালোরে ছিল, এখন ওরা থাকে ব্যাংককে। ওদের একটা ছোট্ট ছেলে আছে, নাম অয়ন মুখার্জি। I am Ayan Mukherjee. I'm 5 years old and I call my father and mother Mummy and Papa. আছে অনুরূপা টিক্কু, কাশ্মীরি, বিয়ে করেছে আমারই আরেক প্রাণের বন্ধু কৌশিক মুখার্জিকে। ওদের দুটো ছেলে দুবাইতে থাকে। কৌশিক আগেও আমার পডকাস্টে এসেছে। আর আছে আদিত্য, ও আমার একদম জুনিয়র মোস্ট বন্ধু। ও গত বছরই বিয়ে করেছে সোনালীকে। সোনালী সাঁওতালি মেয়ে। আর আছে ফ্রাঞ্চেস্কো বাত্তেলি, ও বিয়ে করেছে আমারই কাজিন মনোমিতা দাশগুপ্তকে। ওরা থাকে টেক্সাসে। অনিতা, তোমাকেই আমি আগে জিজ্ঞেস করি। তোমাদের তো বিয়ে হলো প্রায় বছর 40 হতে চললো। তুমি হিন্দিতেও বলতে পারো, তাতে আমি বুঝে যাবো যে তোমার ডমিনেটিং ল্যাঙ্গুয়েজটা কি। তোমার আশিসের সঙ্গে আলাপ হওয়ার আগে কোনো ধারণা ছিল বাঙালিরা কেমন হয়? रणबीर दा, आपकी पॉडकास्ट के टॉपिक के लिए मैंने अपने आप को बोलने के लिए 37 इयर्स रिवाइंड बैक किया। एक्चुअली में मैरिज से पहले मैं किसी फैमिली बंगाली फैमिली को नहीं जानती थी और ना ही कोई फैमिली से टच में थी। बंगाली फैमिली एंड कल्चर वाज टोटली अननोन टू मी। आफ्टर मैरिज ऑन वेरी फर्स्ट डे मुझे बहुत सारे सरप्राइजेस मिले। फर्स्ट सरप्राइज़ तो मुझे तभी मिला जब मैं अर्ली मॉर्निंग आशीष की घर पहुंची और इनके रिलेटिव्स ने मुझे एक लाइव फिश मसलिन कॉटन में रैप करके दी कि विद इंस्ट्रक्शंस कि ये फ़िश गिरनी नहीं चाहिए और ना ही ये मरनी चाहिए। दिस एक्सपीरियंस वॉज वेरी स्केरी एंड अनएक्सपेक्टेड फॉर मी। और सेकेंड एक्सपीरियंस मुझे तब पता चला जब सारे मॉर्निंग में जो कस्टम्स होते हैं वो सब कस्टम्स हो गए और मेरी निगाहें आशीष को ढूंढ रही थी और मैं आशीष को नहीं देख पा रही थी। तब मुझे पता चला कि आज काल रात्रि है और आशीष और मैं आपस में नहीं मिल सकते। बट फनी थिंग कि आशीष किसी न किसी बहाने मुझे मिलने आ जाते थे और सारे रिलेटिव्स इनको गुस्सा करके वापस भेज करते थे। रणबीर दा, आज मैं एक बहुत अच्छा फ़नी इंसिडेंट आपको सुना रही हूँ कि इनके रिलेटिव्स, मेरे को एक्चुअली में बंगाली बहुत ज़्यादा नहीं समझ आती थी, ना मैं बंगाली लैंग्वेज बोल सकती थी, और इनके रिलेटिव्स हिंदी बहुत अच्छे से नहीं बोल पाते थे। तो मॉर्निंग में सब लोग, मैं सुन रही थी, सभी कह रहे थे कि मोशा मारो, मोशा मेरे दो, मोशा भीषण मोशा, भीषण मोशा। मुझे नहीं समझ आ रही थी कि ये अपने मौसा जी को क्यों मारना चाह रहे हैं, क्योंकि मैंने मौसा जी को, इनके आशीष के मौसा जी जो कोलकाता से आए हुए थे, बड़े ही काम क्वाइट और एक बुजुर्ग पर्सनालिटी थी। तो मैंने आशीष से पूछा कि तुम्हारे मौसा जी को क्यों सब मारना चाहते हैं? तो आशीष ने बड़े हंसते हुए कहा कि मोशा मीन्स मॉस्किटो होता है। तो आज भी जब मैं इस फ़नी इंसिडेंट को याद करती हूँ तो मैं हंसती हूँ कि कैसे एक वर्ड डिफरेंट लैंग्वेज में डिफरेंट मीनिंग क्रिएट करता है। अनीता, शादी के बाद आपने क्या क्या नोटिस किया बंगालियों में जो आपकी फैमिली से अलग था? रणबीर दा, शादी के बाद मुझे मेजर डिफरेंसेस दिखाई दिए जो मेरे लिए बहुत ही चैलेंजिंग थे। लाइक फूड हैबिट। मॉर्निंग का ब्रेकफास्ट ही ले लो। ब्रेकफास्ट मीन्स पाव रोटी, कोला, चिड़े, मूढ़ी विद ब्लैक टी। बट मेरे लिए तो ब्रेकफास्ट मीन्स स्टफ परोंठा विद लॉट ऑफ बटर। पाव रोटी मीन्स ब्रेड पकौड़ा
और ब्लैक टी तो मैं आज की डेट में भी इनहेरिट नहीं कर पाई हूँ। लंच में स्टार्टिंग में आलू पॉटल डालना, भात, माछे झोल और दाल। आलू तक तो ठीक थे, पर पॉटल की शक्ल तो मैंने पहली बार ही देखी और मैं उसको डाइजेस्ट नहीं कर पाई। भात का मीन्स जीरा राइस हुआ करता था, और जीरा राइस भी मतलब रोज़ नहीं, वीकेंड में विद कड़ी चावल, छोले चावल, राजमा चावल। आई एम सॉरी टू से कि, और मैं आज इस बात के लिए रेग्रेट भी हूँ कि मुझे ऐसा लगता था कि भात मतलब एक लेबर क्लास खाती है, और दाल दाल तो अक्सर पंजाबी लोग रात को दाल और रोटी ही खाते हैं। बट आज मैं और मेरी फैमिली बहुत अच्छे से इन सब चीज़ों को अच्छे से अडॉप्ट कर सके हैं, जैसे बड़ी झाल, सरसों बाटा इलिश, खिचड़ी, लाबड़ा, चचड़ी। ये हमारे घर में अब बिल्कुल रेगुलर बेसिस पर बनते हैं। मैं और मेरे फैमिली बहुत अच्छे से इसको अडॉप्ट कर लिया है और रेलिश भी करते हैं। एक चीज़ मेजर डिफरेंस जो मुझे दिखाई दिया वो डाइजेशन में भी दिखाई दिया। अक्सर मेरे इन लॉज में, चाहे वो मेरी मदर इन लॉ थी या फादर इन लॉ थे, हमेशा मैंने ये कहते सुना कि हमार पेटे बुटबाट होचे, पेटेर व्यथा होचे, पेटे अम्बल होचे। मुझे ऐसा लगता है कि बंगाली डाइजेशन कंपैरेटिवली वीक था पंजाबी से। एक चीज़ का मेजर डिफरेंस और मुझे दिखाई दिया, वो था आफ्टरनून नैप। मैंने अपने घर में ये अक्सर सुना था कि भात खे एक्टू सुए नहीं, जो आज की डेट में भी आशीष ने इनहेरिट किया हुआ है। हमारे पंजाबी में तो बंदा मॉर्निंग में एक बार उठ गया तो समझो सीधा ही रात को बेड पर जाएगा। बट बीइंग अ वाइफ ऑफ बंगाली, the biggest benefit I got was vacation and holidays, very frequently traveling on holidays, which was missing in Punjabi family in those days. अब ये सवाल मैं दोनों को ही पूछना चाहता हूँ, किन किन एरिया में, आई मीन बंगालीनेस के बारे में आप लोगों को एडजस्ट करना पड़ा? छोटी मोटी एडजस्टमेंट्स नहीं, बट लाइफ चेंजिंग एडजस्टमेंट्स। दादा, एडजस्टमेंट বিয়ে পরে শ্বশুর বাড়িতে তো সবাইকে করতে হয়, কিন্তু আমার ক্ষেত্রে শুধু एडजस्टमेंट और एडजस्टमेंट ही ছিল, क्योंकि एक तो लव मैरिज और ऊपर से इंटरकास्ट मैरिज। आई थिंक आशीष के पेरेंट्स सर्व संपूर्ण गुण वाली बहू चाहते थे, और जो शायद मैं नहीं थी। हमारी मैरिज काफ़ी अर्ली एज में हुई थी, इसलिए हम दोनों शायद मैच्योर नहीं थे। मॉर्निंग की माँ बाबा की 5:30 वाली चाय मुझे देने के लिए इंस्ट्रक्शन आई गई, और मेरे लिए उस समय 5:30 मीन्स मिडनाइट हुआ करती थी, लेकिन मैंने उससे एकदम अडॉप्ट कर लिया। आशीष तो 8 बजे तक तब भी सोते थे और आज भी 8 बजे तक सोए रहते हैं। उनके लिए कोई बाउंडेशन नहीं थी, ये सारे रूल रेगुलेशन सिर्फ मेरे लिए थे। उसके बाद जो मुझे प्रॉब्लम आई वो साड़ी के लिए आई। मुझे रोज़ साड़ी पहनना पड़ता था, जबकि मैं साड़ी पहनने के लिए बिल्कुल यूज़ नहीं थी। शादी से पहले मैंने एक बारी भी साड़ी नहीं पहनी थी, क्योंकि हमारे वहाँ कल्चर सिर्फ साड़ी पहनने का मैरिज या फंक्शन में हुआ करता था। एक चीज़ और जो मुझे बहुत दिनों तक प्रॉब्लम आई वो थी सब्जियों में मस्टर्ड ऑयल और स्वीटनेस। पंजाबियों में उस समय मस्टर्ड ऑयल सिर्फ हेयर मसाज ऑयल माना जाता था। उसकी जो एक पंजेंट स्मेल थी वो मैं बहुत दिनों तक टॉलरेट नहीं कर पाई थी, पर धीरे धीरे मैंने उसे भी अडॉप्ट कर लिया। उसके बाद
जो प्रॉब्लम आई वो बच्चे होने पर आई। धीरे धीरे, उससे पहले भी मुझे प्रॉब्लम्स आती थी, मैं एडजस्टमेंट हो जाया करती थी, लेकिन जो बड़ी प्रॉब्लम आती थी वो बच्चे होने के बाद आई। आशीष बीइंग अ सिंगल चाइल्ड, तो वो बहुत पैम्पर्ड चाइल्ड हुआ करते थे और वो चाहते थे माँ बाबा की मेरे बच्चे भी उसी तरह पैम्पर्ड बने, लेकिन जबकि मैं उनको पैम्पर्ड बिल्कुल नहीं बनाना चाहते थे, क्योंकि मैं जिस परिवेश में बड़ी हुई थी वहाँ बच्चे बड़े रफ एंड टफ शुरू से ही बनते थे और मैं भी खूब रफ एंड टफ थी, तो मैं अपने बच्चों को भी सेम वैसे बनाना चाहती थी। सपोज विंटर हो या समर हो, मैं बच्चों को रोज़ चान करवाती थी, लेकिन माँ बाबा मुझे रोज़ कहा करते थे, रोज़ चान करवाबे ना, ज्वर हो जावे। और जिस दिन बच्चों को बाई चांस किसी और वजह से ज्वर हो गया तो मेरे तो वारंट निकल जाते थे। उसके बाद बच्चों की स्टडीज़ के लिए प्रॉब्लम आई। माँ बाबा, स्पेशली बाबा, बच्चों की स्टडीज़ को लिए बहुत पॉजिटिव थे। जैसे वो आशीष के लिए पॉजिटिव थे, वो बच्चों को करिकुलर एक्टिविटीज़ के बिल्कुल अगेंस्ट थे, जबकि मैं बच्चों की ओवरऑल पर्सनालिटी डेवलप करना चाहती थी। मैं बच्चों को हर फील्ड में ड्रिल करना चाहती थी और वो अपोज थे। दादा, एक चीज़ मुझे हमेशा बहुत ऑड लगती थी, जब आशीष ऑफिस से लौटते थे, मैं हार्डली चाय देके शायद 10 मिनट ही उनके पास बैठ पाती थी, तो बाबा की आवाज़ आती थी और मुझे कहा करते थे कि अनिता, एबार तुमी घरे থেকে বেরিয়ে এসো, ওকে একটু শুতে দাও। और मैं चुपचाप कमरे से बाहर आ जाती थी और घंटों चुपचाप बैठी रहती थी। और आशीष थोड़ी देर बाद फ्रेश होकर उठते थे और वो लेट नाइट तक जागते थे, और मैं क्योंकि मॉर्निंग में उठा बहुत जल्दी उठ जाती थी तो मुझे जल्दी नींद आती थी, तो उससे हम दोनों हस्बैंड वाइफ में भी प्रॉब्लम क्रिएट होने लग गई थी। मेरी छोटी छोटी मिस्टेक्स को भी इतना हाईलाइट कर लेते थे कि मुझे अपने आप को और बेटर, रोज़ बेटर प्रूफ करने के लिए अग्नि परीक्षा देनी पड़ती थी। সত্যি দাদা, আমি তোমাকে থ্যাংক ইউ বলতে চাইছি, কারণ আজ পর্যন্ত কাউকে এইসব কথা আমি বলতে পারিনি। আজ খুব রিলিফ ফিল করছি। আর আশিস, তুই তো মা বাবার একমাত্র ছেলে, তুই কিভাবে ব্যালেন্স করেছিস বা ম্যানেজ করেছিস? সবই তো শুনলি রণবীর। বিয়ের পর আমাকে খুব একটা কোনো অ্যাডজাস্টমেন্ট করতে হয়নি বা আমার কোনো রকম অসুবিধে হয়নি, কারণ তুই জানিস যে আমি স্কুলের পরেই পাঞ্জাব চলে গেছিলাম 5 বছরের জন্য ইঞ্জিনিয়ারিং করতে, এবং সেখানে গিয়ে যেহেতু আমাদের ওখানে বাঙালি বলে কেউ ছিল না, তো আই ওয়াজ টোটালি ইনটু পাঞ্জাবি ফ্রেন্ড সার্কেল। আমার রুমমেটেরা যত বছর আমি ওখানে থেকেছি তারা সব পাঞ্জাবি বা সর্দার, তো আমি ওই কালচারেই মোটামুটি বড় হলাম এবং আই অ্যাডপ্টেড দ্যাট টু অ্যান এক্সটেন্ট দ্যাট আই ওয়াজ ভেরি হ্যাপি দেয়ার। অ্যান্ড ওয়েন আই কেম ব্যাক বিয়ের পর আমাকে কোনো রকম অ্যাডজাস্টমেন্ট বিশেষ করতে হয়নি। অ্যাডজাস্টমেন্টটা যা করতে হয়েছে অনিতাকেই করতে হয়েছে, এবং সেটাও খুব তাড়াতাড়ি অ্যাডপ্ট করে ফেললো। আর পেরেন্টসরাও, আমার পেরেন্টস, দে ওয়ার ভেরি হ্যাপি উইথ দ্য ওয়ে শি পিকড আপ দ্য বেঙ্গলি কুজিনস অ্যান্ড কুকিং এটসেট্রা। তো আমার কোনো রকম কন্ট্রিবিউশন এই অ্যাডজাস্টমেন্টে ছিল না। আর আমি যখন ওদের ফ্যামিলির মধ্যে যেতাম, আমার ইনলজের দিকে যেতাম, তো আই ওয়াজ ওয়ান অফ দেম। আই ইউজ টু স্পিক দেয়ার ল্যাঙ্গুয়েজ, এনজয় দেয়ার ফুড, their drinks, their dancing, their culture, their functions I used to enjoy, and they also never felt that I am an outsider or from a different community. So they were happy, I was happy. So I would say আমার কোনো রকম অসুবিধে ইন্টারকাস্ট ম্যারেজে হয়নি। আর ফেস্টিভিটি আমরা দুর্গাপূজার সময় সবসময় মাই কিডস অ্যান্ড মাই ওয়াইফ দে ইউজ টু লুক ফরওয়ার্ড টু দুর্গা পূজাস বিকজ দ্যাট ওয়াজ the fun time for them, and equally Diwali and all other North Indian culture আমরা ইনভলভ হতাম, যা ওদের সিস্টেম আছে আমরা সেগুলো ফলো করতাম।
তো এইভাবে আমরা চালিয়ে এসেছি এবং ছেলে মেয়েকে পড়াশুনো করার ব্যাপারে দেখলাম যে Anita was very keen and she took all the initiative in conducting their classes, homework, etc., going to their school for PTA, etc. তো সে ব্যাপারে she was no less than a Bengali mother and she took very good care of their education, which I didn't do much. আর যেহেতু আমি নিজের বিয়ে করেছি, লাভ ম্যারেজ করেছি, তো আমাকে দুজনের মধ্যে একটা ব্যালেন্সিং অ্যাক্ট করতে হতো। মানে যেমন আমি চাইতাম যে আমার বউ মানে পড়াশুনো করেছে, বিয়ের পর বিএড অবধি করলো, কিন্তু মা বাবা চাকরি করতে দিল না, মানে স্কুলের টিচিং প্রফেশনেও যেতে দিল না, যে না ফুল টাইম বাড়িতে থাকবে, আমাদের হেল্প করবে, এরম একটা মানে ভাব, যে ওর ক্যারিয়ারটাও বানতে দেওয়া হলো না। তো আমাকে মাঝে মধ্যেই মানে দুজনের মধ্যে একটা ব্যালেন্স করার জন্যে বা বাড়িতে শান্তি বজায় রাখার জন্যে সেইভাবে কথাবার্তা বলতে হতো, যাতে আমি ওর কিছু দোষ লুকোতে পারি বা আমি ওদের মধ্যে যেন একটা ভালো রিলেশন গড়ে উঠুক, সেই জন্য আমাকে প্রচুর কাজ করতে হতো বা ভাবতে হতো। আর বাকি আমার নিজের পার্সোনালি কোনো এরম অসুবিধে হয়নি। হ্যাঁ, অ্যাডজাস্টমেন্ট বলতে এইটুকু বলতে পারিস যে বিয়ের পর যখন ওদের তরফের যখন ফাংশানে যেতাম, বিয়েতে বা কোনো নেমন্তন্নতে যেতাম, তো বেশিরভাগ জায়গায় খাবার দাবার ভেজিটেরিয়ানই হতো, কারণ ওদের সামহাউ জানি না কেন, মানে তখনকার দিনে অ্যাটলিস্ট ফুড ইউজ টু বি ভেজিটেরিয়ান ইন অল সোশ্যাল গ্যাদারিংস ইন পাঞ্জাবিজ। আর আমি বাড়ি ফেরার সময় এত দূর গাড়ি চালিয়ে গিয়ে আর ফেরার সময় আমি গজগজ করে ফিরতাম যে গিয়ে এত দূরে ঘাসফুস খেয়ে ফিরতে হচ্ছে। হ্যাঁ, সে একটা গ্রাজ চিরকালই ছিল। আর একটা জিনিস যেটা আমাকে ফেস করতে হতো, দ্যাট ওদের ফ্যামিলিতে পিপল ওয়ার মাচ মোর, অ্যাজ ইউ নো, পাঞ্জাবিজ আর বেটার লুকিং পিপল ফিজিক্যালি, ছেলেরা অ্যাট্রাক্টিভ, মেয়েরা অ্যাট্রাক্টিভ, তার মধ্যে আমি একজন অড ম্যান আউট লাগতো। মানে বিইং এ বেঙ্গলি উই আর নট দ্য বেস্ট লুকিং পিপল কম্পেয়ার টু নর্থ ইন্ডিয়ান্স। তো আই হ্যাভ টু চেঞ্জ মাই, ইনফ্যাক্ট Anita molded me in such a way that I had to dress up properly, be more presentable in those gatherings, so that people don't ask here what you found in this boy, that kind of, because in their families education and job was not the main criteria of selections. It was more on face value and your looks and this kind of physical appearance which is to matter, which overall now has changed completely, and they are equally educated and equally polished and cultured as any other community. তো এইসব ছোটো ছোটো ব্যাপার ছিল, which gradually with passage of time they worked out, and even today, I mean, we are carrying out like this, and they also appreciate that she never made a wrong choice compared to the other boys who came to the family later. So overall, I had no issues, and so I would say it was great going, so far so good. ਹੋਰ ਮੈਂ ਤੁਹਾਨੂੰ ਕੀ ਦੱਸਾਂ, ਪੰਜਾਬੀ ਤਾਂ ਮੈਨੂੰ ਆਂਦੀ ਹੈ, ਤੁਸੀਂ ਦੇਖ ਲਿਆ। ਦੈਟਸ ਆਲ। ਸਤਿ ਸ਼੍ਰੀ ਅਕਾਲ। ਸਾਡੇ ਵਾਲੇ ਰੰਗ ਵਿੱਚ ਕੋਲ ਕੇ ਤੂੰ ਵੇਖ ਲੈ। Couldn't you find a better Bengali boy? সত্যি দেখ কেমন মানকির মতো ডান্স করছে। ওই কন্ট্রোল বন্ধ করো, ফেরে শুরু হবে। ਸਾਡੇ ਵਾਲੇ ਰੰਗ ਵਿੱਚ ਕੋਲ ਕੇ ਤੂੰ ਵੇਖ ਲੈ। ਲਾਲ ਲਾਲ ਮੱਲਾ ਉੱਤੇ ਢੋਲ ਕੇ ਤੂੰ ਵੇਖ ਲੈ। Everything is fine? Great, enjoy. As a wastage of money, wastage of spark. ਸਾਰਾ ਢੋਲ ਲੈ 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 ਢੋਲ ਲੈ। Sneha, you are Sindhi, but raised in Baroda, right? That's where you met Abir. Same questions to you. Before I met Abir, I didn't know anyone else who was a Bengali. I have never had an experience of any other Bengali, but yes, I had strong perceptions about Bengalis, which were, like, for me as a female, the first perception was all the ladies wear a red and white sari. So a Bengali lady equal to a red and white sari was a very strong perception. The second one was that the culture is very rich with music, a lot of arts, literature, sweets, and
Yes, so that was what I perceived about Bengalis. Also, one thing that was a bit distinct, and mostly everyone is into a lot of literature, and they do jobs. Unlike us, we Sindhis are mainly into doing businesses. Immediately after my marriage, I noticed a lot of things that were different. You know, for us, it was a love marriage which was cultures apart. The first thing was when we visited Calcutta. We had gone for a friend's wedding, and we happened to go to one of Abir's uncle's house. And we were just sitting over there chit chatting, and Abir's auntie, like his chachi, she got a plate full of sweets for both of us. And first I thought that the plate, she would keep it in between, and like she would ask me to grab a piece. And then I noticed that she gave me the plate. Both the plates had seven sweets, and she gave me the entire plate to eat. So for me it was shocking. I told her that I don't eat so much or so many sweets. Then the other thing was, in my marriage, Abir and his family, when the Bharat came, when these people came, they got a very big fish with them for the marriage. So, and it was lying in our, somewhere in our mandap, I think, and it was very fascinating for everyone to see that. And my uncle, in fact, he came 2-3 times and asked me, can you ask what is the significance of this fish? And I told him, yes, I will ask, don't worry. Then yes, of course, also the food eating habits that I noticed, which was very different. I am a Sindhi, and our family does eat non-veg, but I don't eat fish, and fish is Bengali staple food. So initially I used to get that pukish smell from the fish. I still do get it, but now, living in Thailand, I can smell fish and seafood everywhere, so I have adjusted quite a bit. But yes, that was very different for me. I still can't gulp fish, I can't eat fish because the smell kills me, so that was very different. The usage of mustard oil in food was very different. The appetite which I noticed was very different for me. For the first time I saw in my marriage, I saw people like eating heaps or mountains of rice. I was shocked because I have never like had such appetite. So these were the distinct differences that I noticed. Ami mone kori that I have adjusted 100%, but just to cite a few examples, I feel that I love Bengali ranna eto bhalobasi. I love eating posto, payes, ঢাকার ডালনা, চড়চুড়ি. I just love it. আর মিষ্টি তো I can just not say. I just love it so much. Also, আবিরের মা এত ভালো রান্না করে. I miss her food so much here, and there have been instances where I have told her that, I have told my mom that I don't like your food anymore. I just love the food. I love Durga Puja. I used to do Garba earlier, but now when I go to Baroda, I don't feel like going to Garba anymore. I feel like going for Durga Puja. I feel like preparing outfits for the puja. They say that pujo gondho. I feel it. I literally feel it now. I love going for Durga Puja. I love the culture now. It has been 7 years now, so of course I have adjusted very well. And 1 month before the Durga Puja, my heart starts beating very loudly because I feel Ma Durga is calling me. Literally, I feel that Ma Durga is calling me. I don't know why, but yes, I just
I have adjusted very well, I can say that, but I think for a better answer you should ask Kabir or his family. ধিতাং ধিতাং বলে হে মা দোলে তান তোলে আর আনন্দ উচ্ছলে আকাশ ভরে জোছনায় আর ছুটে সকলে এই মাটির ধরা তলে আজ হাসির কলরলে নতুন জীবন গড়ে আয় আয় রে আয় নমন বয়ে যায় মেঘ গুড়গুড় করে চাঁদের সীমানায় পারুল বন্যাকে চম্পা ছুটে আয় মুরগিরা সব হাতে কোমর বেঁধে আয় আয় রে আয় রে আয়। আর এই যে অনুরূপা, তুমি তো কাশ্মীরি পণ্ডিত, বিয়ে করেছো ল্যাদখোর কোলবালিশে জড়ানো আতেল কৌশিককে, তো তোমার কি এক্সপিরিয়েন্স? আর আচ্ছা, তুমি তো নিজেও কবিতা লেখো, তো তুমি কবিতাতেই বলো না। আই এম ভেজিটেরিয়ান, সো যখন আমার বিয়ে হয়েছে আমি কলকাতায় মানে প্রথমবার গেছি, আর সব আত্মীয়রা আমাকে ডাকতো, মানে আমাদের ডাকতো। সো আর ওরা বুঝে উঠতে পারতো না দ্যাট হোয়াট শুড উই ফিড হার। সো তখন আমি ডিম খেতাম। তারপরে কী হয়েছে, ওই সবাই আমাকে ডিম সার্ভ করতো। সো ওটার উপরে আমি একটা কিছু লিখেছিলাম, বাট অবভিয়াসলি আই কুডন্ট ফাইন্ড দ্য রাইট প্লেস টু ইনসার্টেড ইন দ্য পোয়েম। বাট এরকম একটা কিছু লিখেছিলাম যে डिम का टिम टिम तारा उनके मन में जगमगाता रहा, हमारी दुल्हन अंडा तो कम से कम खाती है, ये ख्याल उनका दिल सहलाता रहा। फिर क्या था, सुबह शाम दिन दोपहर हर वक्त अंडों की बौछार हुई। रिश्तेदारों ने राहत की सांस ली। अपनी ग्लानि और विवशता को अंडों में लपेट के मुझे परोसा जाता। आखिर ये फॉर्मूला भी ज़्यादा दिन नहीं चला, मैंने अंडे का त्याग किया और उनकी मुश्किलों का इजाफा। और अब नवरात्रि नहीं, दुर्गा पूजा मनाते हैं। शनिवार हो या मंगलवार, हर रोज़ मांस मछली दबाते हैं। दिवाली काली पूजो, दशहरा बिजोया बन गए हैं। साल में 2 बार लक्ष्मी पूजा मनाती हूँ। सच कहूँ तो अभी तक पूरा कन्वर्ट नहीं हो पाई हूँ, इसलिए दीपावली पर अब भी लक्ष्मी का ही आवाहन करती हूँ। वैसे डिपेंडिंग ऑन द लोकेशन वो चेंज भी हो जाता है, पर ऐसा रेयर ही होता है। सिलेबस में सरस्वती पूजो, पोइला बोईशाख और जगतधात्री पूजो नए ऐड हो गए हैं। साईं बाबा तक जानती थी, पर लोकनाथ बाबा का वर्चस्व भी अब स्थापित हो चला है। होली दोल, भाई दूज भाई फुटा हो गए हैं और रक्षाबंधन का स्टेटस थोड़ा कम हो गया है। झरना घी घर घर में क्यों बहता है, उसमें क्या खास बात है, इस बात से आज भी अज्ञात हूँ। बोरोलीन खुशबूदार एंटीसेप्टिक क्रीम बंगालियों का रामबाण है, हर जले कटे का ब्रह्मास्त्र। देश में ही नहीं, वो इनके विदेशी घरों में भी काफ़ी प्रख्यात है। सॉरी टू से, रविंद्र संगीत अभी तक मेरी समझ में नहीं आता, पर ऋतुपर्ण घोष और कॉफ़ी हाउस से ऋषि अड्डाटा मुझे बहुत ही भाता है। PNPC अभी भी पूरी तरह नहीं सीखी हूँ। संतरा इज स्टिल कन्वीनियंट देन कोमला लेबू, भिंडी देन धैरोश एंड अनार देन बेदाना। अड्डा पहले बस और ट्रेन का होता था, पर अब घर पर भी होता है। माल सामान होता था, पर अब उसके कॉन्टेक्स्ट बेस्ड अलग अलग मायने हैं। मोहन बागान, ईस्ट बंगाल, घोटी, बांगाल, उत्तम सुचित्रा हर महफिल की जान है। और सिंदूर खैला, लालपाड़े शाड़ी, बड़ो टिप अब मेरी पहचान है। फिश इतना बड़ा डिस्कशन पॉइंट हो सकती है, ये मुखर्जी की उपाधि पाकर ही जाना। इतने गूढ़ ज्ञान से आखिर बरसों तक मैं कैसे अनभिज्ञ रही। खैर, पाबदा, इलिश, रुई, शुटकी, तोपशे, भेटकी, उफ, अब तो PhD हो चुकी है इन पर। दोई माछ, शोरशे, इलिश, पीठे, खिचड़ी सब कुछ ही बनाती हूँ। अपने एक्वायर्ड रिलीजन का हर फर्ज पूरा निभाती हूँ। खिचड़ी जो हम बीमारी में खाते थे, सोचा नहीं था कि डेलिकेसी भी होती है। मूली और गाजर
मूली गाजर गोभी का पराठा पहले सासू माँ को समझ नहीं आता था, फिर खाके जब डकार लगाया तो बोली, हिंदुस्तानी हो इसलिए ये सब जानती हो। तब से आज तक कंफ्यूज्ड हूँ कि आखिर वो कौन से देश की हैं। दिल्ली के रिसेप्शंस में दुल्हा दुल्हन को सिंहासन पर हमेशा एक साथ पाया था। ऐसा ही एक सपना मैंने भी सजाया था, पर बहू भात पर मैं अकेली ही एग्जिबिट थी। ये बात मन को खटकी, पर उसके बाद नई नवेली दुल्हन को वेजिटेरियन पाकर वेटर के दिमाग की सटकी। लगा शौक। उसने हरी बाटी सामने रखी और मुझे किया पृथक। मैं इन जैसी नहीं शायद, यह एहसास किसी कोने में हुआ, पर ओवर द इयर्स अलग अलग बहती धाराएं ऐसी मिली हैं कि अब कौन अलग करे, कौन कहाँ से आया किसे पता। अब राजमा चावल, छोले भटूरे, कढ़ी चावल से किसी को गैश नहीं होता। बच्चे हिंदी और बंगाली दोनों बोलते हैं तो मायका और ससुराल दोनों खुश, और हम दोनों तो पहले से ही ट्यून थे। 18 साल से अच्छी कटी, ना मैंने मांसाहारी बनी ना वो शाकाहारी। बस एक दूसरे के रंग में हम ऐसे ढलते गए बेखबर, कभी कोई शिकायत ही नहीं हुई। थैंक्स टू पोडियम दैट आई टुक दिस जर्नी डाउन द मेमोरी लेन। सोचने पर भी पॉइंट ऑफ डिफरेंसेस नहीं निकाल पाए। गेस इट्स बीन अ स्वीट जर्नी देन, just like the popular Bengali sweets and the most মিষ্টি language. অনুরূপা, এক কথায় অসামান্য, অসম। দারুণ লাইন্সগুলো, এরপরে আর কথা হবে না। আদিত্য, কেমন চলছে তোমাদের নতুন জীবন? কিভাবে অ্যাডজাস্ট করছো, নাকি অ্যাডজাস্ট করতে হচ্ছে না, অলরেডি সর্টেড? আমি আর সোনালি বিয়ে করলাম 20th নভেম্বর 2020 সালে। আর তার আগে 3 বছর মানে প্রেম ঘোরাঘুরি আর কি। সোনালি তো দিল্লিতেই মানুষ হয়েছে, গ্রেটার নয়ডাতে অবশ্য। আর ওরা সাঁওতালি, আর দিল্লিতে সাঁওতালিদের সংখ্যা খুবই কম, তাই প্রধানত বাঙালিদের মাঝে আর কি, বাঙালি সোসাইটির মাঝে ওদের মেলামেশা। সোনালি ওয়াজ এক্সপোজ টু দ্য বেঙ্গলি কালচার রাইট ফ্রম চাইল্ডহুড, কাজেই ভাষাটাও মোটামুটি বলতেই পারতো। আর মা যেহেতু বাংলায় পড়াশোনা করেছে, তাই জন্য বাড়ির খাবার দাবারও অনেকটা বাঙালি খাবার দাবারের সঙ্গে সিমিলারিটি আছে। আর এই আর কি, মানে অচেনা কিছুই ছিল না বাঙালিরা কীরকম হয়। মানে আমি যে একেবারে বাড়ির একমাত্র পুত্র বলে একেবারে সোনার টুকরো ছেলে হব, মানে রোদে বসলেই কমলা লেবু খাও আর কি, সেই গোছে ওটা ওর জানতোই, মানে ওটাতে ওর কোনো শখ বা সারপ্রাইজ কিছুই হয়নি। তবে এখন আমাদের বিয়ের পর রণবীরদা, এখন আমি বলতে পারি যে উই আর রিয়েলি ব্লেসড। কেননা আমি দিল্লিতে মানুষ হয়েছি, তাই জন্যে হিন্দিটা যথেষ্ট ভালো বলতে পারি, বলতে লিখতে পড়তে সবই পারি। আর ওর মা বাবা বাড়িতে প্রধানত হিন্দিতেই কথা বলতো, তবে যেহেতু বাঙালিদের সঙ্গে মেলামেশা করেছে তাই বাংলাটাও ভালোই পারে, ভালোই জানে। আর খাবার দাবার, কালচার, হ্যানা ত্যানা সবই দুর্গা পুজো ছোটো থেকে করে আসছে। আর সাঁওতালি আর বাঙালি কালচারের মধ্যে তো অনেকগুলোই সিমিলারিটিস রয়েছে। আর দুজনেই, কারণ মানে দিল্লিতে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করেছি, তাই ইংরেজিটাও মোটামুটি, এখন তো এটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, একটু পড়ালেখা শিক্ষিত হলেই আমরা সবাই ইংরেজিতেই ভার করে বেড়াই, যা হয় আর কি। বাড়িতেও বাংলা ছেড়ে আমরা ইংরেজিতেই কথা বলি। কিন্তু এখন দ্য ব্লেসিং বিটুইন সোনালি অ্যান্ড মাইসেলফ ইজ দ্যাট we are able to talk in all 3 languages, that is Bangla, Hindi and English. Kachi, this gives us a very vast scope of expressing ourselves in terms of both vocabulary and cultural references, you know. মানে মাঝে মাঝে তো আমরা বাঙালিদের ভেঙেও কথা বলি, যেভাবে আমরা বাঙালিরা ক্রমশ হিন্দি বলে থাকি, যে তুম ক্যা কর রা হ্যায় সালা, হাম তুমকো ইত্তা দের সে বল রা হ্যায়, হামারা এক কাজ কর দো আর তুম ইধার বাইটকে যাচ্ছে তাই কর রা হ্যায়, মানে এইভাবে আমরা কথা বলে থাকি আর কি। তো মাঝে গোড়ায় ও একটু মানে অদ্ভুত ফিল করতো যে আমি নিজে বাঙালি হয়ে বাঙালিদেরই খিল্লি ওড়াচ্ছি, কিন্তু এখন ও দেখছি যোগ দেয় আর কি। ইটস ফান।
আর ঝগড়ার সময় সব থেকে ভালো জিনিস হচ্ছে ঝগড়ার সময় আমরা যে কোনো ভাষায় ঝগড়া করতে পারি। কাজে ইটস ভেরি ইজি টু কমিউনিকেট আর পয়েন্ট ভেরি প্রিসাইজলি, কী বলতে চাইছি সেটা নিয়ে কোনো ডাউট থাকে না অন্যজনের মাথায়। I don't know whether that is a good thing or a bad thing, but never mind, it is what it is. But I take it as a blessing, যে we are very comfortable with each other in terms of expressing ourselves and understanding the other person as well. So that is definitely a positive and helps us sort of open ourselves to the other person, both to receiving and to giving, মানে বিয়েটা তো আমি যতটা বুঝেছি, এখন তো কিছুই সময় অনেক কম সময় হয়েছে, তাই আমি ঠিক জানি না, তবে আই ফিল দ্যাট a marriage is all about exchange, healthy exchange of emotions. সেটাই প্রধান, বাকি এভরিথিং এলস ইজ সেকেন্ডারি আই থিঙ্ক। আর আমরা দুজনেই we are comfortable with all three languages, কাজেই it becomes easier আর কি to truthfully express ourselves. Nothing gets lost in translation, so to speak. আর এটা ভালোই, মানে আমার বেশ ভালোই লাগে। আদিত্য, সোনালি, হ্যাভ আ ব্লিসফুল লাইফ অ্যাহেড। আমি শিওর তোমরাই আমাদের শেখাবে কিভাবে মিক্সড ম্যারেজ লিভ করতে হয়। এখন এসে গেছি টেক্সাসে। ওখানে মনোমিতা বসে আছে। ও আমার হয়ে ওর ইটালিয়ান হাজব্যান্ড ফ্রাঞ্চেসকো ব্যাত্তেলিকে প্রশ্নগুলো করবে। ওকে পাস্তা বানাবার জন্যে মুখিয়ে আছে। হাই, থ্যাংক ইউ রণবীর দা। ডেফিনেটলি মিক্সড ম্যারেজেসে অনেক অ্যাডজাস্টমেন্ট থাকে, তো আমাদেরও ছিল। তবে দুজনের মধ্যে একটা একসাথে থাকার ইচ্ছাটা যদি প্রবল থাকে, তখন ডেফিনেটলি আমরা অনেক অ্যাডজাস্টমেন্ট হাসি মুখে করি। তো তবু ফ্রাঞ্চেসকো আমার হাজব্যান্ড, ওকে জিজ্ঞেস করি যে ওর কি মতামত এই ব্যাপারে, ওর ফিলিংটা কেমন হয়েছিল। Okay, the first question for you is, did you have experience with Bengalis before you met me? If yes, what are they? And tell us something about your positive and negative experiences that you had before meeting me. I had no experience. Before meeting you, I had very, very little knowledge of Kolkata, West Bengal, India in general. And I had some knowledge, but it was limited to what I learned at school, what I read on books, what I watched on TV. So India, it was to me a huge country, but a homogeneous country. I had no idea at all about about the diversity, diversity among cultures in India. I think in part it's because I really never knew, I never got any chance to know Bengalis or Indians in general. I would say, there was one connection, and of course what it is, it's food. Indian food was my only connection with India. That's why that's because I often tried international food in Italy, and Indian cuisine was my favorite, definitely. Thank you. So the next question will be immediately after we started settling down together. What are the specific Bengaliness that you have noticed while staying with me that probably you didn't see before, or things that were different from how you were raised, what your family do? So tell us something about that adjustment. Well, first of all, initially I didn't notice any distinct Bengaliness in you. I actually thought that you were quite westernized, full American. But I think also that at the time we were in a place where there were no Bengalis, you couldn't find any Bengalis around. So maybe you didn't have any chance to express your Bengaliness. I'm saying That's this true, because yeah. when we moved, when we settled in the US, and we started meeting Bengali people, then things changed. Many things actually, but the first thing I noticed was that
okay, when Bengalis come together, no, Yeah. they love to perform. Okay, it can be a religious festival, it can be friends gathering in a private home, whatever. But there would always be a time when everyone wanted to perform something. No? Could be Yeah, that's could true. be playing instruments, dancing, singing, or reciting, everything. But from the beginning, you became part of it, no? I didn't really expect it. It's pretty normal. I thought you were a little shy about that, frankly. But when you started doing this, I started seeing the Bengaliness in you. No, I realized that okay, you are a proud Bengali, and more importantly, for maybe you were. I was seeing, and I was delighted to see that you were a great singer. Oh, actually. thank you. And then what else? Religion, worshipping. I could see what the religion and worshipping mean for you in your daily life. And again, this is a big difference with my previous experience. I mean, my family is religious, but for them, and not only for them, I'm talking in general in Italy and so on, but rituals are always performed in the church. They never do rituals inside the house. And in the house, there is no takur. Okay, takur meaning they don't have a place that they... You mean Thakur Ghar? Yes. Yeah, okay. Place that they reserve for worshipping or praying. Yeah. I think I still don't know how much religious you are or the degree of religiousness you have, but I mean it's something that you keep on doing every day. So and it's something that Yes, kind of strange. that's true. And last thing that surprised me is showers. Showers, okay. Yeah, daily Taking showers. a bath, okay. Yeah. I mean, it's not that I don't take showers. The point is that for me, showers are just something that you take to be clean. That's all. For you, I can see it is almost like a ritual, no? It's something that you have to take before worshipping. It's something you have to take before eating. I know. I think it's something like a spiritual experience and something that you do to have a better day. And when you don't do it, it's like you are committing a sin or something like that. Okay. Thank you. Okay, now say something about how did the adjustment go, like between the families? What is your idea? Like, how did you adjust to my families or my people? I mean, you didn't meet a lot of my families in the US, but you have talked to them over phone and you have met other Bengalis in general. So how do you think, my friends who are visiting me, so how do you think you have adjusted to that? And I have adjusted as well. I'll talk about that later, but you go first. I mean, I know that mixed marriages require a lot of adjustments. I mean, I have always been willing to adjust to your Bengaliness, no? Okay, probably I didn't have a choice, a different choice, but what do you mean? I mean, you are very clear about your identity. You want you want your home to be compliant to this, and I mean, you want it to be international, but of course predominantly Bengali. So I had to do it. But anyway, I think my adjustment process was not too complicated, and in all these years, I think I have learned enough the Bengali culture and the customs so that we can coexist in harmony. I don't know. I mean, you still make a lot of mistakes. But anyway, even if I don't speak the language, but I still can mix with entertain Bengalis at home as guests, Durga Pujas, other events. I've learned, I would say, quite a bit to appreciate Bengali music, movies, food, art, literature. I mean, I can discuss if you want. Satyajit Rice or Ritvik Ghatak movies while eating luchi and kosher mansho. Yeah, that's true.
you love movies, you love films. It's a matter of study for you. And I really appreciate, like, we see a lot of movies together. And I'm so happy that you have learned to appreciate Bengali movies a lot. Yeah, I mean, and also music, you know, I sang Bengali songs in some live performances. Yeah, that's a huge thing. I cannot judge my performance, but I did it. But I mean, there are still a few things that I find finding difficult to adjust, and I have the idea that sometimes this irritates you a little bit. But anyway, for instance, sometimes I forget and mix fish or meat with other items when we do groceries. Sometimes I forget to separate puja items like incense sticks or prasad from other groceries. Yes. Or I forget to move these items to the thakur room where they belong. Maybe I leave them in the kitchen. You get angry. Okay. That's really important. I'm still working on these areas. But I think that the big thing that I have to say I'm not able to adjust to is language. I never tried to learn Bengali. And it's a pity. I mean, it would be nice so that I can experience the real Adda. Adda, yes. But my abilities on our friends try their best to interpret or translate. Yeah, okay, but I mean, I only know a few words, a few phrases. Kemonacho, baloachi, nichesho, these kind of things. Very simple. I find it very difficult for me. On the other side, okay, you have never really learned Italian as well, but somehow I see you are able to have conversation with my parents. So it says I learned a little bit. Yeah, okay, but I mean, you have conversation with my parents, and you and my parents, you are able to understand each other. Yeah, that's true. I mean, actually, with your parents, I can actually have a conversation and communicate with them. Also because your father speaks English, so that's not a problem. But the most important thing is I really enjoy when my in-laws are here, because it feels good. Some older people in the US, you don't have family members when they come and stay. I feel good. And overall, I would say my adjustment with your family was pretty good because I was very, very welcomed. And I really enjoy the houses, the lifestyle, and everything is very, very relaxing. So I have adjusted very well, I would say. I didn't have any issues. But overall, because I'm from a different country, I think they expect very little from me, and whatever I do, I feel like they are very happy with me. I feel a lot of love and affection. So the adjustment was pretty easy, I would say. Okay, now you tell us, what's the dominating culture in our house? Is it Bengali, Italian, or American, or a mix, a blend? Like, what would you say? Let's hear it from you. Well, of course, it's a mix. It's a mix of two cultures, Bengali and American. Even okay, and Bengali, no Italian? Bengali is the element which is prevalent. No Italian, no. As the Italian element, maybe you can find a little bit when I make some pasta for dinner sometimes. I would say true, actually. That's all. But no, I appreciate that you learn to make pesto and tiramisu from my mother, by the way, which is a good thing. Mm-hmm. Yeah, of course. Then you and the kids very often speak Bengali with each other, and it means that I don't understand what you're saying, but I don't complain about it. I mean, I know it's something. It's a way for you to keep Bengaliness alive in the kids, which is not an easy task when the kids live in the US. They go to American schools, they have American friends. So, and then of course there's music. Since you are a trained singer, you practice singing on a daily basis, and you listen to classical Hindi music, Hindustani music, ghazals, Sufis, folk songs, Tagore songs. Tagore songs, yes. Yeah, of course. Yeah. And then we both like watching Bengali or Hindi movies, and this is
what we do typically when we want to relax at the end of a busy day. What else? Social life. Our social life is, I would say, yes, it's focused on Bengaliness as well. Even if we keep busy with work and kids' activities, but we never miss going to celebrate community events, Durga Puja or Saraswati Puja. And as for friends, we don't have many friends from other Indian communities here, so our friends are either Americans or Bengalis. That's a fact, actually. So you are saying that at home it's a Bengali home. It's Yes. in part it's international, but it's predominantly Bengali. Correct. Okay, thank you so much. মনোমিতা, এটা বলো, তুমি তোমার ইটালিয়ান ইনলজের সঙ্গে কিভাবে অ্যাডজাস্ট করছো? সেইটা বলতে গেলে অনেক মিল পাই অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়ান কালচারের সাথে, সেই জন্যে অতটা অ্যাডজাস্টমেন্ট সেরকম করতে হয়নি আমাকে। অনেকটাই আমার মা বাবাকে যেমন দেখেছি যে বাড়িতে কোনো লোকজন আসলে শনি রবিবার কখনো না খেয়ে যেতেন না, এই জিনিসগুলো আমি ওনাদের মধ্যেও দেখতে পাই। তারপরে হচ্ছে যে কাউকে রান্না করে খাওয়ানোর সময় পাশ থেকে একটু না বলার পরেও আরেকটু দিয়ে দেওয়া, এগুলো আমাদের বাড়িতে আমার মাকে করতে দেখেছি, আমার শাশুড়িও সেম জিনিস করেন। এবার আমার হাজব্যান্ড, তারপর ওর ভাই, ওরা বিরক্ত হয় যে মা ভীষণ জোর করে খাওয়ায়। আমাদের ঠিক এক্স্যাক্টলি যেরকম আমাদের হতো ওরকম ওই কালচার আমি এখানেও দেখতে পাই। এখানে আমি আমেরিকায় আসার পরে তো জানতাম যে একবার না বলা মানে না, তার উপর দিয়ে দেওয়া মানে এটা রীতিমতো একটা অপমান করা তাকে, যে তুমি কথাটার মূল্য দিলাম না। কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারে আমাদের কাছে কালচারটা অন্যরকম, যে ভালোবাসাটা আমরা ওইভাবেই আন্তরিকতা দেখাই যে আরেকটু তাকে খাওয়াই। তো এটা ইটালিয়ানদের মধ্যে দেখি আমার শাশুড়ি তো করেনি, তো সেটা খুব সিমিলার লাগে। তারপরে হচ্ছে যে শনি রবিবার হলে বাড়িতে লোকজন পরপর দেখা করতে আসে এবং খাবার টাইমে যারা যারা আসছে তারা সবাই খেতে বসে যাচ্ছে টেবিলে। তো ওদের একটা রুম আছে টোটালি ডেডিকেটেড টু দ্য ডাইনিং টেবল, মানে বিরাট বড় ডাইনিং টেবল, সেখানে প্রায় অ্যাটলিস্ট 12 থেকে 14 জন তো বসতে পারে। তো ওদের তো লাঞ্চটাই বড়, 5 কোর্স মিল, যেটা ওরা বলে হচ্ছে প্রিমো, সেকোন্দো, তারপরে কন্torno, তারপরে ফ্রুত্তা, তারপরে দলচে। তো প্রিমো মানে প্রথমে পাস্তা বা রিজত্তো যেটা খায়, তারপরে মিট যেটা সেকোন্দো, তারপরে কন্torno মানে ভেজিটেবল, তারপরে ফ্রুত্তা ফ্রুটস, আর লাস্টে হচ্ছে দলচে মিষ্টি। তো আমার শাশুড়ি এই 5 কোর্স মিল প্রত্যেক শনি রবিবার উনি করেন, এবং এভরি টাইম মানে ফ্রেশ খাবার মানে সঙ্গে সঙ্গে বানিয়ে উনি সার্ভ করেন, এবং প্রত্যেকবার ফ্রেশ প্লেট। এই জিনিসগুলো দেখতাম আর ভাবতাম যে মানে একটা খাওয়া শেষ হচ্ছে উনি মানে প্লেটটা নিয়ে যেতেন, আর একটা নতুন প্লেট, ওই একটা খাবারের মধ্যে আরেকটা, এতটাই আরেকটা খাবার দেওয়া যাবে না, এতটাই পার্টিকুলার উনি সব ব্যাপারে। এটা কালচারাল, তো এটা দেখলাম, শিখলাম। এবং পরিষ্কার পরিচ্ছন্নতা তো মানে ভেরি হাই লেভেল অফ ক্লিনলিনেস অ্যান্ড অর্গানাইজেশন। তো এগুলো সবই দেখে তো ভালোই লাগে, আর আন্তরিকতা ভীষণ। যখন ওনারা এখানে এলেন তখন আমি বলবো যে আমি একটু নার্ভাস হয়ে গেছিলাম যে কতটা ওনাদের ভালো লাগবে। আমাদের বাড়ি পরিষ্কার রাখি যতটা পারি, কিন্তু আমাদের তো বিজি লাইফ, দুজনেই কাজ করি। তো আমি সেই জন্য ঠিক করেছিলাম যে ওনাকে ফুল ফ্রিডম দিয়ে দেবো, উনি যেরকম নিজের মতো করে থাকতে চান থাকতে পারেন। তো কখনোই যেন মনে না হয় যে ছেলের বাড়িতে এসছে, কোনো বাধা যাতে ফিল না করেন। তো সেটা আমি চেষ্টা করেছি, আমি করেছি সেটা, এবং ওনারা তাতে ভীষণ হ্যাপি। কমপ্লিটলি দায়িত্ব নিয়ে ওনারা থেকেছেন আমার বাড়িতে। যে কিচেনের দায়িত্ব আমি শাশুড়ি হাতে দিয়েছি, জাস্ট ওয়ান্স ইন আ ওয়াইল একটু রান্না করে খাওয়ানো, ইন্ডিয়ান রান্না, যেটা ওনারা পছন্দ করেছেন। তো আদারওয়াইজ আমি একটু হালকাই ছিলাম যতদিন ওনারা ছিলেন, তাতে আমারও একটু বিশ্রাম হয়েছে।
তো দ্যাট ওয়ার্কড আউট ফাইন। আর তুমি জানো যে ইটালিয়ানরা ভীষণ দে আর ভেরি প্যাশনেট অ্যাবাউট দেয়ার ফুড। তো উনি যে ইনগ্রিডিয়েন্টসগুলো চান সেগুলো আমরা খুঁজে খুঁজে এনে দিয়েছি। তার জন্যে আমাদের কখনো অর্গ্যানিক মার্কেটে, কখনো ফার্মার্স মার্কেটে গিয়ে গিয়ে ওনাদের নিয়ে যেতাম। ঘুরে ঘুরে জিনিসপত্র কালেক্ট করতে হতো, হুইচ ওয়াজ ফান অ্যাগেন। সেটা অ্যাডজাস্টমেন্ট বলবো না। তবে একটা বিষয় বলতেই হবে, সেটা হচ্ছে যে আমি যেরকম বিফ খাই না, আমরা হিন্দুরা অনেকেই খাই না। তো কিন্তু পৃথিবীর সবাই, হিন্দুরা ছাড়া বিফ কিন্তু খায় পৃথিবীর সবাই। তো ওদেরও রান্নার একটা ইম্পর্ট্যান্ট পার্ট ওটা। কিছু কিছু বিশেষ করে পাস্তা বানানোর সময় ওদের সসের মধ্যে ওটা থাকে। তো আমি যখন ওখানে যাই তখন উনি আমার জন্য একটা অন্য কিছু রান্না করেন আমি খাই না বলে। তো এবার ওনারা যখন এসেছেন তখন আমি জানি যে ওনারা 2 মাস থাকবেন। তো ওদের তো একটা খাওয়ার অভ্যেস আছে, রান্না করার অভ্যেস আছে। তো আমি মুখে বলতে পারছিলাম না, কিন্তু আমার তো খুব একটা পছন্দ নয় যে আমার বাড়িতে বিফ রান্না হোক। কিন্তু আমি এটা বলতে পারছিলাম না। তো ফ্রান্সেসকো মনে হয় বলেছে যে আমি খাই না। শুধু এইটুকুই মানে রিমাইন্ডার দিয়েছিল। তাতেই ওনারা সঙ্গে সঙ্গে কিন্তু বললেন, মানে দুজনের মধ্যে একটু কথা বলে নিলেন, সঙ্গে সঙ্গে বললেন যে হ্যাঁ হ্যাঁ, মানে কোনো ব্যাপারই না, মানে ওনারা সাবস্টিটিউট করতে পারেন, দ্যাট ইটস নট ইম্পর্ট্যান্ট যে বিফি দিতে হবে রান্নায়। তো ওনারা সঙ্গে সঙ্গে অন্য মিট, ল্যাম্ব মিট বা চিকেন মিট এগুলোতে রাজি হয়ে গেলেন। তো যতদিন ছিলেন একবারও ওনারা কেনেননি বা খাননি। তো আমি বলব যে এই বয়সে এসে ওনারা যে এই অ্যাডজাস্টমেন্টটা করলেন আমার জন্য, সেটা তো হিউজ। কারণ একটা বয়স্ক মহিলার পক্ষে তাকে তার হ্যাবিটস চেঞ্জ করতে বলা 2 মাসের জন্য, ইটস নট আ ইজি থিং। কিন্তু ওনারা কিন্তু খুব সহজেই সেটা করেছেন। তো আমি তার জন্য ভীষণ গ্রেটফুল। তো ওনারাও, মানে আমি শুধু অ্যাডজাস্ট করছি তা না, আমার মানে ইনলজরা ওনারাও অ্যাডজাস্ট করেছেন। তো আমরা তো এখানে জাস্ট আমরা থাকি, ওনারা ফিরে গেলেন তারপরে। কিন্তু আমাদের এখানে যদি হাউসহোল্ডের কথা বলা হয়, তাহলে ফ্রান্সেসকো যেটা বলেছে ওটাই ঠিক, যে ইটস এ বেঙ্গলি হাউসহোল্ড, নট সো মাচ অফ ইটালিয়ান। আর আমার মনে হয় আমি একটু বেশি বাঙালি হয়ে গেছি ইটালিয়ান বিয়ে করার পরে। হয়তো নিজের আইডেন্টিটিটা একটা সাবকনশিয়াস লেভেলে হয়তো কিছু কাজ করেছে যে আমাকে ধরে রাখতে হবে, এরকম হতে পারে। কারণ আমি আগে এত বেশি বাঙালি রান্না করতাম না এখন যতটা করি। তবে খাওয়া দাওয়ার ব্যাপারে ও খুবই ভালোবাসে বাঙালি রান্না খেতে। তবে আমরা যেরকম একটা মানে পাগল হয়ে যাই ইলিশ মাছ পেলে, সেটাও অ্যাপ্রিশিয়েট করতে পারে না। ও বুঝতে পারে না যে হোয়াটস সো স্পেশাল অ্যাবাউট ইট। তবে ওভারঅল রান্না সবই খায়। তাই বলে আমি এক্সপেক্ট করতে পারি না যে ও মাছের মাথা দিয়ে খাবে, সেটা পারবে না। তো সেরকম করিও না। তবে আমার বাড়িতে যখন কোনো গেস্ট আসে, তখন আমি তাদেরকে, মানে বাঙালি গেস্ট, তাদেরকে তারা একটু অস্বস্তি বোধ করে যে টেবিলে একসাথে সাহেব যদি খায় সেখানে হাত দিয়ে খাওয়া যাবে কিনা। তো আমি তাদেরকে ফুল ফ্রিডম দিই, একদম বলেই দিই যে তোমরা একদম কোনো চিন্তা না করে হাত দিয়ে খাবে। তো এইটা আমি কাইন্ড অফ মানে এনফোর্স করেছি, যাতে ফ্রান্সেসকো ইউজ টু হয় যে হাত দিয়ে খাওয়াটা খুব স্বাভাবিক। তো আমার মনে হয় যে এরকমভাবে মানে ও অনেক কিছু শিখেছে ইন্ডিয়ান কালচার সম্বন্ধে, অনেক ব্যাপারে অনেক সহজ সাবলীল হয়েছে। এবং আমিও খানিকটা অ্যাডজাস্ট করেছি। আর কিন্তু যেহেতু আমরা এখানে থাকি, ইউএসএতে থাকি, সেহেতু আমি বলব যে ওর অ্যাডজাস্টমেন্টটাই বেশি হয়েছে, আমার কম। আমাকে জাস্ট ওই একটু আধটু জিনিস অ্যাডজাস্ট করতে হয়েছে যখন আমি ইটালিতে যাই ওদের লাইফস্টাইলে। বাট ওভারঅল হি ইজ রাইট কাইন্ড অফ, যে আমরা বাঙালি মেয়েরা হয়তো এসব ব্যাপারে খুব পার্টিকুলার, যে বাড়িটা কেমন হবে। দেন মোস্ট অফ দ্য টাইমস ইটস এ বেঙ্গলি হাউসহোল্ড। মনোমিতা, তুমি নিজে এত ভালো গান গাও, ফ্রান্চেসকোকে এই মেঘলা দিনে একলা গড়ে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা গড়ে থাকে না তো মন,
কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ জ্যোতি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া জ্যোতি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া হায় হায় রে দিন যায় রে গড়ে হাদারে ভুবন কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ এই মেঘলা দিনে একলা গড়ে থাকে না তো মন কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এটা করেছো কি? আর তুমি নিজে ভেতো বাঙালি রয়ে গেলে? ছি ছি। Penso che un sogno così non ritorni mai più. Mi dipingevo la mani e la faccia di blu. Poi d'improvviso venivo dal vento rapito e incominciavo a volare nel cielo infinito. Volare, oh, cantare, oh, nel blu dipinto di blu, felice di stare lassù. ওরে বাবারে, দারুণ দিলে তো। থ্যাংক ইউ ফ্রাঞ্চেসকো, থ্যাংক ইউ মনোমিতা। তোমরা ভাতে পাস্তায় একসঙ্গে থাকো, সুখে থাকো। এটা অনস্বীকার্য যে যারা মিক্সড ম্যারেজে আছে তাদের কাছে বাঙালিয়ানার চাপটা সাংঘাতিক। কিন্তু অন্য ফেথ, অন্য হ্যাবিট, অন্য রিলিজিয়ন, অন্য রিচুয়াল এদেরও রেসপেক্ট করা, সেটা যতই ইনিশিয়ালি কষ্টকর হোক, আস্তে আস্তে মনে নেওয়া, তারপরে মানিয়ে নেওয়া, এরপর মেনে নেওয়া, এই গুণটা এই কাপলদের মধ্যে আছে বলেই এরা অন্যদের থেকে আলাদা আর সবার প্রশংসার যোগ্য। Volare, oh, cantare, oh. অনিতা এখন শিখে নিয়েছে ভাপে ইলিশটা কী করে করতে হয়, আর আশিসও জানে মাক্কি দিয়ে রুটিতে কতটা মাখন লাগাতে হয়। স্নেহা এখনও ওই লেভেলে যেতে পারেনি, কিন্তু বাড়িতে শ্রিম্প পাস্তে শুরু করে দিয়েছে। আর আবির নিজের বাড়িতে গেলে মাকে ডাল পাকওয়ানটা কী করে করতে হবে সেটাও শিখিয়ে দেবে। অনুরূপা দুর্গাপুজোতে বাঙালি শাড়ি পরে সিঁদুর খেলা তো খেলি, আর কৌশিক বৈষ্ণোদেবীতে যায় মাঝে মাঝে মাথা ঠেকাতে। আর মনোমিতা, আমি শিওর ওর বাড়িতে গেলে ওর তেল কইটাও অলিভ অয়েল দিয়েই বানাবে। Volare, oh, e cantare, oh. No wonder my happy heart sings. Your love has given me wings. আজ এই পর্যন্তই। কেমন লাগলো জানাবেন। সবাইকে ধন্যবাদ। আশিস, অনিতা, স্নেহা, আবির, মনোমিতা, ফ্রাঞ্চেসকো, অনুরূপা, আদিত্য, তোমরা পার্টিসিপেট করলে সবাইকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সেফ থাকবেন। পডকাস্টটা ভালো লাগলে ফরওয়ার্ড করে দিন। কেমন লাগলো চ্যানেলের কমেন্টসে লিখে দিন। আবার শোনা হবে। বাই। Volare, oh, e cantare, oh, nel blu dipinto di blu, e che dici di stare lassù? E volavo, volavo, venice punalte del sole con coro più su, mentre molto pian piano sparivo lontano laggiù.
una musica dolce suonare soltanto per me. Volare, oh, oh, e cantare, oh, oh. No wonder my happy heart sings, your love has given me wings. Nel blu dipinto di blu, venite di stare lassù. Nel blu dipinto di blu.